গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 22 জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে। আজকের ফার্স্ট কোশ্চেন, 2026 সালের 18ই জুন জেরুজালেমে ভারতীয় বংশোদ্ভূত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী জৈনেন্দ্র কে জৈনকে কোন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়েছে? ইনি একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট, জৈনেন্দ্র কে জৈন, উলফ প্রাইজ 2025। চলো এই প্রাইজটা সম্পর্কে একটু দেখবো আমরা। মনে রাখবে ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত থিওরিটিক্যাল ফিজিসিস্ট, নাম জৈনেন্দ্র কে জৈন। লোধা থিওরিটিক্যাল ফিজিক্স ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ইনি এবং বর্তমানে আমেরিকার পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক। পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ উলফ প্রাইজ 2025 পেয়েছেন এবং এই প্রাইজটা এনার সাথে সাথে আরো দুজন শেয়ার করেছেন। তারা হচ্ছেন জেমস পি আইজেনস্টাইন এবং মোর্দেহাই হিবলুম। ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজাগ তার হাতে এই পুরস্কার তুলে দিয়েছিলেন। 1989-এ কম্পোজিট ফার্মিয়ান নামক কোয়াসি পার্টিকেল আবিষ্কারের জন্য এই পুরস্কার তিনি পেয়েছেন, যেটা পদার্থবিজ্ঞানের ফ্র্যাকশনাল কোয়ান্টাম হল এফেক্ট এর তাত্ত্বিক ব্যাখ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর 2026 সালে 194 বছর বয়সে পদার্পণ করা বিশ্বের প্রাচীনতম জীবিত স্থলচর প্রাণী জোনাথন নামের কচ্ছপটা কোন দ্বীপে বসবাস করে? সেন্ট হেলেনা দ্বীপে রয়েছে, নাম জোনাথন। এটা 2026 সালে 194 বছর বয়সে পা দিল। এটা বিশ্বের প্রাচীনতম জীবিত স্থলচর প্রাণী। সেসেলস জায়ান্ট কচ্ছপ জোনাথন এর বয়স 194 বছর। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জীবিত স্থলচর প্রাণী। জোনাথন দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশ ওভারসিজ টেরিটরি সেন্ট হেলেনা দ্বীপের গভর্নরের সরকারি বাসভবন প্ল্যান্টেশন হাউসের মাঠে থাকে। 2026 সালের 17 জুন এই জোনাথনকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ অফিসিয়ালি একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আইকন হিসেবে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, তোমরা যারা নতুন তারা আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচ চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে সেগুলো দেখে নাও। যেমন WBPSC মিসলেনিয়াস প্রিলিমিনারি ফাউন্ডেশন, এটা তোমাদের মক টেস্টও রয়েছে এই ব্যাচের সাথে সাথে, এবং P10 কুপন কোড ইউজ করে তোমরা 10% এই প্রাইসের উপরেও ডিসকাউন্ট পাবে এখনই যদি এই লিমিটেড অফার পিরিয়ডের মধ্যে জয়েন করে নাও। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা প্রস্তুতির ব্যাচও চলছে, এখানেও মক টেস্ট তোমাদের রয়েছে, অন্যান্য লাইভ রেকর্ডেড ক্লাস PDF এর সাথে সাথে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক তোমাদেরকে গাইড করবেন অ্যাজ এ মেন্টর, তোমরা যাতে পরীক্ষাতে সফলতা পাও। আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের অ্যাপে তোমাদের অন্যান্য এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক ব্যাচও চলছে, SSC, WBCS, রেলওয়ে, WBPKP, প্রাইমারি টেট। তো এগুলোর ব্যাপারে তোমরা জানতে চাইলে বা কনসাল্ট করতে আমাদের সাথে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করো এবং যুক্ত হও। আর ডেমো ক্লাস চাইলে সেক্ষেত্রে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও, গুগল প্লে স্টোর থেকে গিয়ে কোর্স সেকশনে গিয়ে তোমরা এগুলো দেখতে পারো। চলে আসবো পরের প্রশ্নে। 2026 সালের জুনে কোন সংস্থাকে কর্ণাটকের মেঙ্গালুরুতে নতুন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে? এটা ONGC কে দেওয়া হয়েছে। ব্যাপারটা কি একটু আমরা দেখবো। স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ SPR হচ্ছে অপরিশোধিত তেল যেগুলো তার একটা সরকারি এবং রাষ্ট্রীয় জরুরি মজুদ বলতে পারি। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা এই যে এখন ভূ রাজনৈতিক সংকট দেখা যাচ্ছে, এই সব কারণে তেলের আন্তর্জাতিক সরবরাহ যদি বিঘ্নিত হয় বা দাম যদি উল্টোপাল্টা ভাবে বেড়ে যায়, তখন পরিস্থিতিকে সামাল দিতে এই রিজার্ভ থেকে তেল বাজারে সরবরাহ করা হয়। তো 2026 সালের জুনে আমাদের ভারত সরকার ONGC কে কর্ণাটকের মেঙ্গালুরুতে এই নতুন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা কৌশলগত খনিজ তেল ভান্ডার তৈরি করার একটা দায়িত্ব দিয়েছে। মাটির তলার এই ক্রুড অয়েল স্টোরেজ
ক্যাভার্নটার ধারণ ক্ষমতা হবে 1.75 মিলিয়ন মেট্রিক টন। এটা তৈরি করতে আনুমানিক খরচ হবে 15,000 কোটি টাকা, আর নির্মাণের জন্য 5,000 কোটি এবং তেল ভরার জন্য 10,000 কোটি টাকা। ঠিক আছে, টোটাল 15,000 কোটি টাকা খরচ হবে। এই ওএনজিসি সম্পর্কে আমরা একটু দেখি। যেমন এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1956-এ, খুব আসে এক্সামে। এর হেডকোয়ার্টার দিল্লিতে রয়েছে, এটাও আসে। আর বর্তমানে এটা চেয়ারম্যান আর চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন অরুণ কুমার সিং। নেক্সট 2026 সালের 18ই জুন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী ভারতের প্রথম এআই ড্রাইভেন স্মার্ট গুদামজাতকরণ ব্যবস্থাটা কোথায় উদ্বোধন করেছেন? এটা করেছেন ভারত মণ্ডপমে, নতুন দিল্লির। 2026 সালের 18ই জুন নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারতের প্রথম এআই চালিত স্মার্ট ওয়্যার হাউজিং ব্যবস্থা হয়েছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী আমাদের প্রহ্লাদ যোশী রয়েছেন বর্তমানে। এই প্রহ্লাদ যোশী এবং উপমন্ত্রী নিমুবেল জয়ন্তী ভাই বামভানিয়া যৌথভাবে এই ব্যবস্থার সূচনা করেন। এতে গুদামের গেট খোলার জন্য ফাস্ট্যাগ, এনপিআর নাম্বার প্লেট চেনার প্রযুক্তি একটা, এবং ভেতরে গ্যাসের মাত্রা মাপার জন্য আইওটি সেন্সর, এই সমস্ত ব্যবহার করা হয়েছে। এরপরে 2026 সালের জুনে কোন রাজ্যের নীলগিরি জেলা প্রশাসন আর উদ্যান পালন বিভাগ যৌথভাবে দেশীয় ফল গাছ চাষের প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছে? তামিলনাড়ু। তামিলনাড়ুর নীলগিরি জায়গায় কুন্নুরে স্থানীয় বা দেশি ফল গাছ যেমন জাম, বুনো ডুমুর, বুনো পেয়ারা বিলুপ্ত হওয়া থেকে বাঁচাতে নতুন করে চাষ শুরু হচ্ছে। কুন্নুরের পোমোলজিক্যাল স্টেশন, এটা ফল নিয়ে গবেষণা চাষের একটা সরকারি কেন্দ্র। চায়ের সাথে সাথে একই জমিতে দেশি ফল আর ঔষধি গাছ চাষ করা হচ্ছে। একে বিজ্ঞানের ভাষায় ইন্টারক্রপিং বা সাথী ফসল চাষ বলা হয়। এরপরে 2026 সালের জুনে প্রায় 30 বছর পর ভারতের কোন রাজ্যে প্রথমবার বিরল মিশমি টাকিন প্রাণী নিশ্চিত ভিডিও ফুটেজ রেকর্ড করা হয়েছে? সিকিমে। 2026 সালের 17 জুনের উত্তর সিকিমের টিংদা রিজার্ভ ফরেস্টে, এই টিংদা রিজার্ভ ফরেস্ট কোথায় আছে? আমাদের উত্তর সিকিমে আছে। তো এখানে 8টা মিশমি টাকিন এর একটি দলের ভিডিও রেকর্ড করা হয়েছে। এটা সিকিমে মিশমি টাকিনের প্রথম ভিডিও ফুটেজ এবং গত প্রায় 3 দশকের মধ্যে রাজ্যে এই প্রজাতির উপস্থিতির প্রথম নিশ্চিত ভিজুয়াল প্রমাণ। এই মিশমি টাকিন হচ্ছে একটা ছাগল অ্যান্টিলোপ, গোট অ্যান্টিলোপ জাতীয় প্রাণী। এটা বোভিডি পরিবারের অন্তর্গত এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বুডোরকাস ট্যাক্সিকালার। আইইউসিএন রেড লিস্টে এই প্রজাতিটাকে ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। এটা ভারত, ভুটান, চীন, মায়ানমারের পাহাড়ি বনাঞ্চলে বসবাস করে। আর সিকিম হচ্ছে এই প্রজাতির বিশ্বব্যাপী বিস্তারের সবচেয়ে পশ্চিম সীমানা। এরপর 2026 সালের জুনে কোন দেশের কায়রো ইউনিভার্সিটির গবেষকরা পিভিসি মাইক্রোপ্লাস্টিক ধ্বংস করতে সক্ষম ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন? মিশর। মিশরের কায়রো ইউনিভার্সিটির গবেষকরা প্লাস্টিক খেকো ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন। এই ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকারক পিভিসি মাইক্রোপ্লাস্টিক প্রাকৃতিকভাবে গুলিয়ে বা ভেঙে ফেলতে পারে। প্রধান ব্যাকটেরিয়াটার নাম স্টুট জেরিমোনাস SPNH2। এটা একটা প্লাস্টিকের ওজন 23% মতো কমিয়ে দেয়। আর এই ব্যাকটেরিয়ার সাথে গ্লুটামিসিব্যাক্টার নিকোটিনাই NH27 মিলিয়ে তৈরি যৌথ ব্যাকটেরিয়াল একটা কনসোর্টিয়াম পিভিসির ওজন প্রায় 7% পর্যন্ত কমাতে পেরেছে। পিভিসি হচ্ছে ক্লোরিনযুক্ত একটা সিনথেটিক পলিমার। বিজ্ঞানের ভাষায় 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এরপর 2026 সালের জুনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স এ ভারতের স্থান কত? এতে ভারতের স্থান হচ্ছে 70তম। গত 16 বছর ধরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যাকসেঞ্চার এর সহযোগিতায় এই রিপোর্টটা প্রকাশ করা হচ্ছে। 2026 সালের ইন্ডেক্সে ভারত 2 ধাপ এগিয়ে 70তম স্থানে উঠে এসেছে। আর ভারতের সামগ্রিক স্কোর 54.9। এই সূচকে প্রথম স্থানে রয়েছে সুইডেন, যার স্কোর 75.3। দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। তালিকার একদম শেষে অর্থাৎ 120তম স্থানে রয়েছে কঙ্গো। এরপর 2026 সালের জুনে কোন বিশিষ্ট ভারতীয় আইনবিদ
2026 থেকে 2035 মেয়াদের জন্য আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনালের বিচারক নির্বাচিত হয়েছেন? বিমল এন প্যাটেল। স্বাধীন বিচারিক সংস্থা এই ITLOS অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, যেটা 1982-তে জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশনের অধীনে গঠিত হয়, সমুদ্রের আইন সম্পর্কিত বিবাদ মীমাংসা এবং বিদেশি বন্দরে আটক হওয়া জাহাজ আর নাবিকদের দ্রুত মুক্তির বিষয়গুলো এই ট্রাইব্যুনালের প্রধান কাজ। ভারতের বিশিষ্ট আইনবিদ বিমল এন প্যাটেল আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি এর বিচারক হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি 2026 থেকে 2035 সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন। 2026 সালের 1 অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। আমেরিকার নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সদর দপ্তরে আয়োজিত আনক্লাস এর 36তম সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর 2026 সালের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান যোগাযোগ আর পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নামো বিমানবন্দর এর নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন? দমন ও দিউ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমনের নামো বিমানবন্দরের নতুন আধুনিক টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন। এই নামো বিমানবন্দর হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল দমন আর দিউয়ের দমনে অবস্থিত একটি নবনির্মিত আর অত্যাধুনিক বিমানবন্দর। এই টার্মিনালটা চালু হওয়ায় মুম্বাই, আহমেদাবাদ এবং দিল্লির মতো বড় শহরের সাথে দমনের সরাসরি যোগাযোগ আরো সহজ হবে। নতুন এই টার্মিনালটিতে একসঙ্গে প্রায় 180 জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এই সফরে প্রধানমন্ত্রী দমন আর দিউ অঞ্চলের উন্নতির জন্য মোট 2970 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন আর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এরপর 2026 সালের জুনে কাকে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? সাইবাল চট্টোপাধ্যায়। IIM কলকাতার প্রাক্তন ডিরেক্টর সাইবাল চট্টোপাধ্যায় ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। এই কমিশনটা কেন্দ্রীয় পরিসংখ্যান আর কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীনে কাজ করে। 2001 সালের বিখ্যাত রঙ্গরাজন কমিশনের সুপারিশের ভিত্তিতে 2005 সালে এটা তৈরি হয়। ভারতের পরিসংখ্যান ব্যবস্থার মান আর স্বচ্ছতা বজায় রাখা আর বিভিন্ন এজেন্সির মধ্যে সমন্বয় তৈরি করা এর প্রধান কাজ। এরপর আগের দিনে হোমওয়ার্ক গুলো আমরা দেখে নেব। কোন লোদি শাসকের আসল নাম নিজাম খান ছিল? এটার উত্তর সিকান্দার লোদি। অনেকেই ঠিকঠাক উত্তর করেছো। ইরানি ট্রফি এটা ক্রিকেট খেলার সাথে জড়িত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পল্লব শাসকদের রাজধানী কোথায় ছিল? আর মৌর্য রাজবংশের ঠিক আগে কোন রাজবংশ মগধ শাসন করেছিল? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 21 জুন 2026 এর প্রশ্ন ছিল 2026 সালের 21 জুন ভারতের দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল জাতীয় অনুষ্ঠানটি কোথায় আয়োজিত হচ্ছে? রেড রোড, কলকাতা। চাঁদের ল্যান্ডারকে 200 দিন সচল রাখতে ইসরো কার সাথে যৌথভাবে নতুন হিটিং সিস্টেম তৈরি করেছে? পরমাণু শক্তি বিভাগ। 2026 সালের জুনে কোন দেশ প্রথম মধ্য এশিয়ার দেশ হিসাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর 10ম সদস্য হিসাবে যোগ দিয়েছে? উজবেকিস্তান। 2026 সালের জুনে আরবিআই কোন আইনের অধীনে পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন মাস্টার ডিরেকশনস বা নির্দেশিকা জারি করেছে? পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007। 2026 সালের জুনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শিক্ষার্থীদের মাধ্যমে সাইবার ফ্রড ও অনলাইন আর্থিক প্রতারণা রুখতে রিলাথন 2026 ক্যাম্পেইনটা কোন রাজ্যে চালু করেছে? কেরালা। 2026 সালের জুনে কোন ব্যাংক 3 কোটি টাকার কম আমানতের জন্য 555 দিনের গোল্ডেন গোল ডিপোজিট স্কিম চালু করেছে? ব্যাংক অফ বরোদা। 2026 সালে প্রথমবার প্রকাশিত টাইম ম্যাগাজিনের 100 জন প্রভাবশালী ক্রীড়া ব্যক্তিত্বর তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় খেলোয়াড় কে? স্মৃতি মান্ধানা। প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে জাতিসংঘের মরুভূমিকরণ আর খরা প্রতিরোধ বিশ্ব দিবস পালন করা হয়?
17 জুন। 2026 সালের জুনে ভারতের সভাপতিত্বে 16তম ব্রিক্স কৃষি মন্ত্রীদের বৈঠকটা মধ্যপ্রদেশের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? ইন্দোর। 2026 সালের জুনে 6টা উত্তর ভারতীয় রাজ্যের মধ্যে স্বাক্ষরিত হওয়া কিসাউ বহুমুখী বাঁধ প্রকল্প কোন নদীর উপর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে? টন্স নদী। ভারত আর জাপানের মধ্যে স্বাক্ষরিত হওয়া যৌথ ক্রেডিটিং মেকানিজম চুক্তিটা বিখ্যাত প্যারিস জলবায়ু চুক্তির কোন আর্টিকেলের বা ধারার অধীনে বাস্তবায়িত হচ্ছে? আর্টিকেল 6.2। ভারতের সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রক দিল্লি এনসিআর অঞ্চলে দূষণ কমাতে যানবাহন প্রতিস্থাপন স্কিমের অধীনে প্রথম চুক্তি কোন গাড়ি প্রস্তুতকারক সংস্থার সাথে স্বাক্ষর করেছে? অশোক লেল্যান্ড। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।